This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল রিপোর্ট শুরু করছি। আমাদের রাজনীতির ভাষা মানে বাংলার রাজনীতির ভাষা কেমন পাল্টে গেছে। খেয়াল করুন, উল্টো করে ঝুলিয়ে দেব, বাঁশ দিয়ে মারুন, গাছে বেঁধে রেখে দিন, আঙুল ভেঙে দিন, ঝাঁটা দিয়ে মারুন, হাত ভেঙে দিন। এগুলো তো গুন্ডামির ভাষা বলেই জানতাম, এগুলোই এখন রাজনীতিকদের মুখে শুনি। হুমকি টুমকি দিয়ে কথা না বললে বাজার পাওয়া যায় না, এরকমটাই বোধহয় নেতাদের ধারণা। ওই নেতাদের মধ্যে সামনের সারিতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 30 এপ্রিল যোগী আদিত্যনাথ যখন বলল মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙিয়ে শায়েস্তা করে দেবো, তখন আমি 1 তারিখে সন্ধ্যা 6:30টায় বক্তৃতাতে বলেছিলাম যে আমরা 70%, তোমরা 30%, তার ভিতরে বিজেপিতে 15%। সেই 15% লোক নিয়ে যদি আমার সাথে পাঙ্গা নিতে আসো, আমি ইচ্ছা করলে 2 ঘন্টাতে তোমাদেরকে ভাগীরথীর জলে চুবাতে পারি। এই কথাটা বলেছি, আজও বলেছি। এইসব লক্ষ্য কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। বোঝাই যাচ্ছে ওসব বলায় হুমায়ুন একটু অনুতপ্ত নন। জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্পর্কে নিজের ফর্মে ব্যাট করায় হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাতে আরো খেপেছেন এমএলএ সাহেব। থাকেন, আমি আমার নিজস্ব স্ট্রেংথ নিয়ে যেদিন নামবো সেদিন কোনো কিছু বাধা হবে না। কেন আমাকে আজকে নন্দালগোল সেকশনে বহরমপুর পিএসএ এফআইআর আসামি হতে হলো? এর হিসাব তো নেবই। এরাই হচ্ছে টিএমসির নেতা, যত রাস্তার লোক গুন্ডা মস্তান সে টিএমসির নেতা। যত খুশি করুক, যত মহা মিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা এটাই পারে, তার বেশি কিছু পারে না তারা। ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। আমি কেস খেয়ে বসে থাকবো? 2-2টো কেস আমার রানিং। আমাকে এখনই অ্যারেস্ট করবো না, চলে যাবো। জেল থেকে বেরাবো যেদিন, সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল হয়। তো বুঝতে পারছেন না, এরপরে হনুমান কবির বলবে লোকে। কেসই যদি খেতে হবে, তা কেস খেয়ে তো অনারেবল জাস্টিসদের কাছে গিয়ে সারেন্ডার হতে হবে। বেল দিলে বেল দেবে, না দিলে কদিন জেলে খেটে আসবো। এর আগে তো সিপিএম এরা বলে শুধু এই কথা বলার জন্য 81 দিন জেল খেটেছি, তা হুমায়ুন কবির মরে গেছে? আবার খাটবো। আর জেল যখন খাটবো তখন তার জেল খাটার মতন পরিমাপ বুঝিয়ে দিতে হবে। যারা পাঙ্গা নিতে আসছে তাদেরকে তো বুঝিয়ে দেবো যে কার সাথে লড়তে এসছো। মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন ভরতপুরের বিধায়ককে মুখ না খোলার জন্য, কিন্তু উপর্যুপরি উনি এটা করছেন। উনি হয়তো দলেও কোণঠাসা আছেন। কি হম্বিতম্বি, তার সঙ্গে হম্বিতম্বি, কিন্তু দলের মধ্যে বেকায়দায় সে খবর তো দেখছি ডাক্তারবাবুদের কাছেও আছে। গতকাল সে ছবি দেখা গেল হুমায়ুনের বিধানসভা কেন্দ্রেই। গদ্দার স্লোগান দিয়ে মিছিল হলো হুমায়ুনের কেন্দ্রে, হুমায়ুনকে গদ্দার বলে। তার কুশপুতুলে ঝাঁটা জুতো পেটা করলেন দলের কর্মীরা। আটটা অঞ্চলের প্রধান, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, সভাপতি, সহসভাপতি, শাখা সংগঠনের সমস্ত নেতা, তারা সকলেই আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন। যে কুরুচিকর মন্তব্য আমাদের বিধায়ক করেছেন আমাদের ব্লক সভাপতি এবং জেলা সভাপতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে আবেদন আমরা রেখেছিলাম, সেই আবেদনে আপনারা দেখলেন মহিলাদের উপস্থিতি, প্রচুর পরিমাণে মহিলা উপস্থিত হয়েছিল। আজকে ভরতপুরে বিরোধী যদি কেউ থাকে সেটা হচ্ছে অন্য দলের কেউ নেই, আমাদের দলের মধ্যেই বিরোধী দল রয়েছে, তারাই হচ্ছে বিরোধী। আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও তিনি ছাড়েন না।
তিনার একটা বক্তব্য, সে তো কালকের বাচ্চা ছেলে, হ্যাঁ, তার সাথে আমি আর কি কথা বলবো। এবং তৃণমূল দলটাকে ভরতপুরে কীভাবে শেষ করা যায় তার সর্বত্র চেষ্টা তিনি কিন্তু করে যাচ্ছেন। নিজের কুশপুতুলে জুতো পেটা আর ঝাঁটা পেটা হতে দেখে গর্জে উঠেছেন হুমায়ুন। দেখুন, ব্লক সভাপতির পিছনে যদি জেলা সভাপতি জেলা চেয়ারম্যানদের মদত না থাকে তাহলে তার এত বড় হিম্মত হয় না যে তৃণমূলের একটা ব্লক সভাপতি তৃণমূলের বিধায়কের ছবিতে জুতো মারছে, ঝাঁটা মারছে। হ্যাঁ, এর প্রতিকার কিভাবে করতে হয় হুমায়ুন কবিরের জানা আছে। প্রতিকার কিভাবে করতে হয় জানা আছে হুমায়ুন কবিরের। ডায়ালগ দিলেন। আজ বিকেলে তার অনুগামীরা মিছিল করবে বলেও জানালেন। ভরতপুর 1 ব্লকের কৃষক বাজার থেকে মিছিল বের করলেন হুমায়ুন কবিরের অনুগামীরা। মিছিল বেরোতে না বেরোতেই লাঠি হাতে রে রে করে তেড়ে এলো ভরতপুর 1 ব্লকের তৃণমূলের সভাপতি নজরুল ইসলামের লোকজন। হুমায়ুন অনুগামীরা যে যেদিকে পারল দৌড়ে পালালো। ঘটনাস্থলে দেখা গেল ব্লক সভাপতি টারজানকেও। মিছিল গেল ভেস্তে, আর পরিস্থিতি সামলাতে হিমশিম খেল পুলিশ। হুমায়ুন যত গর্জালেন তার এক বিন্দু বর্ষণ দেখলাম কি। ক্রমশই হুমায়ুন মুখেই মারিতং জগৎ হয়ে যাচ্ছেন না। ভরতপুরের ম্যাজিক তো দেখলেন, মুখে রাজা উজিন মারতে ওস্তাদ তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির। এরপর দলের লোকেদের হাতেই মার খেয়ে রণে ভঙ্গ দিল হুমায়ুন বাহিনী। এবার দেখুন আর এক ম্যাজিক, কলকাতার ম্যাজিক। অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন আরজি করে যেতেই ফুঁসে উঠেছিল সেখানে ঘাঁটি গেড়ে থাকা সিপিএম এর লোকজন। গো ব্যাক, চটি চাটা, আরো অনেক স্লোগান উঠেছিল। আমার সহকর্মী ভাস্বতী ঘোষকে দেওয়া এক সাক্ষাৎকারে অপর্ণা সেন বললেন, রাজ্যে সরকার বদল দরকার। তিনি খুশি হবেন বামেদের শক্তি বাড়লে। তারপরই ম্যাজিক। এতদিন কোথায় ছিলেন বলে প্রশ্ন তোলা সিপিএম ঘুরে গেল 180 ডিগ্রি। কড়া আক্রমণে নামলো বিজেপি। ম্যাজিক। সরকার বদল তো দরকার, কিন্তু সরকার বদলটা কিভাবে হবে সেটা আমি অনুরোধ করি সবাইকে একটু ভেবে দেখতে। আমরা একটি বিশেষ দলকে যদি নিয়ে আসি, আমরা যদি মৌলবাদী হয়ে যাই তাহলে সেটা একটা সমস্যা। আমি খুব খুশি হব যদি বাম সংগঠনগুলো মানে তারা সংগঠিত হতে পারে, কারণ যদি তারা পাওয়ারেও না আসে তাহলেও একটা স্ট্রং অপোজিশন দরকার। যিনি সেনাবাহিনীর সৈনিকদের রেপিস্ট বলেন, তার বক্তব্যের কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া আমি দিতে বাধ্য নই, মানে দেব না, সেই রুচি আমার নেই। এখন আরজি করের ঘটনাটা যখন ঘটলো, আমি যখন জানতে পারলাম ছাত্ররা এখানে প্রতিবাদ করে, ছাত্রদের কণ্ঠস্বরের সঙ্গে আমি স্বর মেলাতে আমি বোধহয় প্রথম 2-3 দিনের মধ্যে গিয়েছি আর কি সেখানে। যখন নন্দীগ্রাম সিঙ্গুরে অপর্ণাদি প্রতিবাদ করেছিলেন, আমরা অপর্ণাদি যেটা বলেন বা প্রতিবাদ করেন উই ইউজ টু লুক আপ টু, কিন্তু তারপর থেকে আমরা দেখেছিলাম কোথাও অপর্ণাদি কোথাও একটা সেইভাবে প্রতিবাদ করা যেখানে দরকার ছিল উনি করেননি। তাই সেদিনকে হয়তো গিয়ে, যদিও বা সেটাকে আমি সমর্থন করি না, ওনাকে গো ব্যাক স্লোগানে শুনতে হয়েছিল। আমার এটাও মনে হয় না যে আমি একবার প্রতিবাদ করেছি বলে আমার প্রত্যেকবার প্রতিবাদ করতে হবে, বা এটাও মনে হয় না যে আগে প্রতিবাদ করিনি বলে এখন প্রতিবাদ করতে পারবো না। এগুলো ভীষণ বোকার মতো কথা। আমি দেখিনি, আমি একজনের কাছে শুনলাম, একজন বলছেন উনি এতদিন কি করছিলেন, পরোটা ভাজছিলেন। হ্যাঁ, পরোটা ভেজেছি। আমি খুব ভালো পরোটা ভাজতে পারি, ভালো রান্না করতে পারি, বেলতে পারি না পরোটাটা, ভীষণ তেড়ামেকা হয়ে যায়। কোনো কারণে লোকের ধারণা যে আমি সিঙ্গল হ্যান্ডেডলি দায়ী টিএমসিকে পাওয়ারে আনার জন্য, মানে অতখানি ক্ষমতা ভাই আমার নেই। মানুষ হয়তো বলবেন যে বিবেক খণ্ডিত হওয়া উচিত না, অপরাধের সময় বিবেক একভাবেই কাজ করতে পারলে তাকে প্রকৃত অর্থে বিবেক বলে, এটা মানুষ বলতে পারেন, কিন্তু আমি মনে করি না যে উনি যেটা বলছেন সেটা ওর দিক থেকে কোনো বেঠিককারী হয়েছে। প্রতিবাদটা করেছিলাম সিঙ্গুর নন্দীগ্রামের বিরুদ্ধে, একদম স্ট্রেট। এটা যদি সেই সরকার তাদের সেই অবস্থান থেকে সরে এসে তারা অন্যভাবে নিজেদের সংশোধন করে অন্যভাবে চলতেন, তাহলে সরকার বদল আমি চাইতাম না, কারণ আমি তো
মানে বামফ্রন্টের যে আদর্শগত দিকটা, সেটার সঙ্গে তো আমি একমত। এই সরকারই তো চমৎকার কাজ করেছিলেন জমি ব্যাপারে, সমস্ত ল্যান্ড রিফর্মস করেছিলেন, সংস্কার করেছিলেন, এবং তার জন্যেই তো এদের চাষিদের হাতে সমস্ত বর্গা এসেছিল, সব কিছু এসেছিল। তারা ঘুরে গেল কেন? আর ওনার কথার, উনি প্রতিভাবান অভিনেত্রী হতে পারেন, এই সমস্ত মানুষজনের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা সমাজ জীবনে নেই। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, এটাই আমাদের শিক্ষা। তো এখন আমার যদি প্রতিবাদ মনে হয় আমার করতে হবে, সে তাগিদটা যদি অনুভব করি, তাহলে নিশ্চয়ই করবো। অনেকবার করেছি, এই সরকারের বিরুদ্ধে করেছি। কাউকে ভয় পেয়ে বা মমতা ব্যানার্জির কাছে যদি আমার কোনো টিকিটা বাঁধা আছে বা কোনো আমি পার্কস বা সুবিধে পাচ্ছি বলে আমি যদি প্রতিবাদটা না করি, তাহলে আমার মনে হয় কোথাও সিদ্ধারাটাকে হয়তো আপনারাও বেঁচে দিয়েছেন। তারা যে এত সমালোচনা করে, সেটার জন্য তারা কার কাছে কী সুবিধে পায়, এটা আমার খুব জানতে ইচ্ছে করে। আমাকে অনেকে বলেছে যে মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী হননি, তার সঙ্গে দেখা করতে। আমি বললাম কেন? আমি কারুর সঙ্গে দেখা করি না। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো কারণে আমার দেখা করার দরকার হয়নি। আমি তাদের কাছ থেকে কিছু চাইও নি, আমার তাদের কাছ থেকে কিছু পাওয়ার নেই। কখনো আন্দোলনের সমর্থন করেছেন, মনে হয়েছে তাই করেছেন, কখনো মনে হয়েছে এখন আর করার দরকার নেই, তাই উনি করেননি। এই সুযোগ বা অধিকার প্রত্যেকটি মানুষের আছে। এতদিন প্রতিবাদ করেননি কেন? এই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের উত্তর অপর্ণা সেন নিজের মতো করে দিলেন, কিন্তু তাতেও এই প্রশ্নটা থামছে না। আচ্ছা, প্রতিবাদ করতে হলে কোথায় না করতে হবে বলুন তো? আরজি করে প্রতিবাদ রয়েছে, বাঁশদ্রোণীতে প্রতিবাদ রয়েছে, এবার তো কাটোয়াতেও। সেখানেও তো ক্লাস 5-এর এক ছাত্রের মৃত্যু হলো। কারণটা জানেন? সাপে কামড়ানোর অভিযোগ ছিল। ঘটনার কথা এক শিক্ষককে জানিয়েছিল ওই শিশু, বলেছিল অস্বস্তি হচ্ছে, জ্বলছে। কিন্তু কি করা হলো? ক্ষতস্থানে ডেটল দিয়ে, বরফ দিয়ে ছেড়ে দেওয়া হলো। বাড়ি যেতে দেওয়া হয়নি, বাড়িতে কাউকে খবর দেওয়া হয়নি। অভিযোগ তাই। এরপরও ক্লাস করতে হয় ইন্দ্রজিৎ মাঝি নামে ওই পড়ুয়াকে। যতক্ষণে স্কুল ছুটির পর সে বাড়ি গেল, মৃত্যু ঘণ্টা বেজে গেছে, আর সেটা স্কুলেই। নিস্তেজ হতে শুরু করে ইন্দ্রজিৎ। কিছুক্ষণের মধ্যে সব শেষ। কতগুলো ছেলেকে বললে যে আমার কিছু কামড়ে দিচ্ছে, হেডমাস্টারকে বলবে, হেডমাস্টারকে বরফ লাগিয়ে দেখা, বরফ লাগিয়ে দিয়ে ছেলেকে সময় আমার নাম একবার বললো না, ছেলেকে কান দিচ্ছে না, ভাইকে সাথে কান দিয়েছে, আমার ছেলেকে একবার বললো না। মাস্টার বলছে কাম দিতে বলে বরফও লাগিয়ে দিত, জ্বালা যন্ত্রণা ছাড়া আমার ফোন করে পাইতে পারে না। স্কুল থেকে বলেনি? না, স্কুলের গাফিলতিতেই মারা গেছে। কি বলবেন মা বাবা? সুস্থ ছেলেটাকে স্কুলে পাঠিয়েছিলেন সকালে, বেলা শেষে প্রাণটা চলে গেল। দায়টা কে নেবে? স্কুল নেবে না? শিক্ষকরা নেবেন না? কেন তারা গুরুত্ব দিলেন না বিষয়টিতে? ক্ষোভের পারদ এখানেও চড়ছে, যা স্বাভাবিক। স্কুলে হাজির হন এলাকার মানুষ, স্বাভাবিক। বাকি অভিভাবকরা স্কুলে যান। সবার প্রশ্ন একটাই, কি করছিলেন শিক্ষকরা? কেন এত হেলাফেলার মনোভাব? কিন্তু কি জুটলো? ওই যে ছবি দেখছেন, লাঠি, পুলিশের লাঠি। ন্যায্য প্রশ্নের উত্তরে পুলিশের লাঠি আর তারা। সহানুভূতি, সংবেদনশীলতা শব্দগুলো উবে গেছে। সন্তানহারা এক পরিবারের চোখের জল তারা দেখতে পেলেন না, বুঝতে পারলেন না মা বাবার চিন্তার, মা বাবার উদ্বেগের, কষ্টের, যন্ত্রণার জায়গাটা। শুধু লাঠি মেরে বিক্ষোভ থামালেই কাজ শেষ? পুলিশ তারা বলছে যে পালাও, তারা নিজেদের যে ফয়সালাটা করতে হবে, ফয়সালাটা হইলে বলতাম আমাদের এসছি বিচার চাইতে তো এসছি। পুলিশ কি, পুলিশরা তারা মারছে, এই আমরা দেখে নেবো, আমরা দায়িত্ব নিচ্ছি। কি দায়িত্ব নেবে পুলিশ? আমাদের বলতে তো হবে, দায়িত্বটা কি নেবে বলতে তো হবে। আমরা বিচার চাই, এই শব্দ দুটো দিকে দিকে আমাদের কানে আসে, দিকে দিকে, তাই না? ঘটনার তো ঘন ঘটা, বিক্ষোভ, বিদ্রোহ, প্রতিবাদ চলছে। তবু দিকে দিকে এমন অনেক ঘটনা তো ঘটছে যেখানেও বিচার চাই বলা দরকার, প্রতিবাদ হওয়া দরকার। প্রশ্ন উঠবে না ক্লাস 5-এর ওই ছেলেটির মৃত্যুর পর স্কুলের দায় দায়িত্ব নিয়ে? দায় দায়িত্ব নিয়ে তো বারবার প্রশ্ন উঠছে। জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলছেন সরকারের দায় দায়িত্ব নিয়ে। আর ছোট ছোট দায় দায়িত্বগুলো, সেখানেও তো গাফিলতি। প্রশ্ন যারা তুলবে তারা অপরাধী হয়ে যাবে, বিক্ষোভ দেখালেই দোষ। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ আবার মানতেই চাইছে না যে তাদের বিষয়টি জানানো হয়েছিল।
কাকে জানিয়েছে? মাস্টার ডেটল দিয়েছে। সেটা কে কাকে কে দিয়েছে জিজ্ঞেস করুন, কে ডেটল দিয়েছে বা কে বাড়ি যেতে বলেছে, আমি তো সেটা এখনো পর্যন্ত জানি না। আমি এখানে বসে আছি, আমার প্রেসিডেন্ট এখানে বসে আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা, একবার তো খবর দেবে, আমি তো জানবো, জানার পরে যদি আমি তাকে ব্যবস্থা না করি তাহলে অভিযোগ নিশ্চয়ই থাকবে। প্রধান শিক্ষক মানতে না চাইলে কি হবে, দিনের শেষে তাকে গ্রেফতার হতে হয়েছে। ক্ষতস্থানে ডেটল, বরফ এসব লাগিয়ে দায় ঝেড়ে ফেলার যে অভিযোগ সামনে এসেছে তা মারাত্মক। কেন খুঁটিয়ে দেখা হলো না? দায়িত্ব শিক্ষকদের নয়, স্কুল তো তারাই চালান, তাদের ভরসায় পড়ুয়াদের পাঠান মা বাবারা। সেখানে কোনো পড়ুয়া অসুস্থ হলে এত দায়সারাভাবে বিষয়টা দেখা হবে কেন? এ প্রশ্নের উত্তর নেই। মৃত্যু বিষয়টা জল ভাত হয়ে যাচ্ছে, তাই না? দিকে দিকে অভিযোগ, হাজার প্রশ্ন, ক্ষোভ, প্রতিবাদ, কিন্তু যেন হেল দোল নেই কারো। গোটা সিস্টেমটাই এলোমেলো লাগছে না? কেউ দায় নিতে চায় না কোনো ঘটনার, দায় নেওয়ার বেলায় সবাই হাওয়া। আসল প্রশ্ন তো এটাই, হাওয়া কেন? তবে এই যে একের পর এক ঘটনা দেখাচ্ছি, দেখুন এখন যা হয়েছে, হাওয়া গরম করার দিন। নেতারা হাওয়া গরম করছেন, গরমা গরম বক্তব্য রাখছেন, হুমায়ুন কবিরের কথা শুনলেন, কেউ ম্যাজিক দেখাচ্ছেন, অপর্ণা সেনের কথা শুনলেন, তারা নতুন করে পরিবর্তন চাইছেন আবার। সব ঠিক আছে, কিন্তু আসল সমস্যার গভীরে ঢুকে সমাধানের চেষ্টা কারা করছেন? দায় দায়িত্ব কে নিতে চাইছেন? কেউ না, সবাই পাশ কাটিয়ে হাওয়া গরম করে বাড়ি চলে যাচ্ছেন। গৃহযুদ্ধ যেমন তৃণমূলে দেখালাম, যুদ্ধ যেমন রাজ্যের চতুর্দিকে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ, বিদ্রোহ, লড়াই, তেমনি আরো বড় এক যুদ্ধের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। অশনি সংকেত, তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি। ইরান আর ইসরায়েল, পশ্চিম এশিয়া জুড়ে তো এখন যুদ্ধের মেঘ। ইরানের মদতপুষ্ট লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতের মধ্যেই ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের ওপরে। अब से 2 घंटे पहले ये इमारत लोगों के रहने की जगह हुआ करती थी, जहाँ पे लोग रहते थे, लेकिन 2 घंटे पहले की गई एयर स्ट्राइक्स में करीबन 15 से 16 मंजिला इमारत ज़मींदोज़ हो चुकी है। आप देखिए ये आलम है इस समय यहाँ पर। खास तौर पर हिजबुल्लाह अपने कमांडर कंट्रोल सेंटर बनाकर बैठा हुआ था, उसने बड़े बड़े कमांड कंट्रोल सेंटर बना रखे थे, और यही वजह है कि इजराइल अब इनको टारगेट कर रहा है। सिर्फ और सिर्फ इस पूरे इलाके में मुझे सिर्फ धुआं नज़र आएगा, आग नज़र आएगी, बुरी तरीके से बर्बाद इमारतें नज़र आ जाएंगी, खाली हो चुका है ये इलाका। यह है कि आखिरकार जो इजराइल ने अटैक किया कि उसके अंदर और भी बड़े बॉम्ब्स तो नहीं हैं जो फटे, लेकिन ये ज़रूर है कि ये आलम है इस समय ना सिर्फ साउथ लेबनान के बेका और दूसरे इलाकों में, बल्कि ये बेरूट में भी ये आलम है। और ये इलाका कितना ज़्यादा इम्पोर्टेंट है, कितना ज़्यादा संवेदनशील है, आप इसको देख के समझ सकते हैं। আমার সহকর্মী সুমিত চৌধুরী যুদ্ধক্ষেত্রে পৌঁছে গিয়েছেন, ধ্বংসের চেহারা ক্যামেরা বন্দী করেছেন। কিন্তু এখানেই শেষ নয়, আরো অনেক বেশি অশনি সংকেত কোথাও যেন ইঙ্গিত দিচ্ছে। ইরান বলছে, ইরান সব সীমা ছাড়িয়ে গেছে বলছে ইসরায়েল। ইরানকে হুঁশিয়ারি আমেরিকারও। বিশ্বের সমস্ত বড় দেশ এই যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখছে, না রেখে তো আর কোনো উপায় নেই। বিভিন্ন দেশের আন্তর্জাতিক সম্পর্ক যেমন রয়েছে, তেমনি ব্যবসা বাণিজ্যের সম্পর্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে বড় সমস্যা তো তেল নিয়ে, তার উপর এবার সরাসরি যুদ্ধে ইরান, যে দেশ বিশ্বের অনেক দেশের তেলের যোগান দেয়। ভারতও তেল নেয় এদের থেকে। আমাদের দেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক।
বিশ্বের সমস্ত সুপার পাওয়ার দেশগুলো জড়িয়ে পড়ছে এই যুদ্ধের পরিস্থিতিতে। দেখলেন বিশ্বযুদ্ধের কথা আপনাদের দেখালাম, এটাও কিন্তু একটা বিরাট বড় মাথা ব্যথার কারণ আমাদের সবার জন্য। হ্যাঁ, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ আমার সহকর্মী সুমিত রোজ এই যুদ্ধক্ষেত্রের একদম গ্রাউন্ড জিরো ছবি আপনাদের সামনে তুলে ধরবেন। তবে তার মধ্যেই এখন আশ্বিন মাস, উৎসবের মাস, প্রতিবাদের মাস। উৎসব আর প্রতিবাদ এর মাঝে কোনো বিরোধ নেই, শুরুতেই বললাম উৎসবও হবে, প্রতিবাদ তো এবার হবেই। আর এই আবহেই পুজো হচ্ছে, আর সেজন্য রাজনীতিও সোচ্চার হচ্ছে। দায়ী এই মুখ্যমন্ত্রী, অন্য রাজ্যে ঘটনা ঘটলে সেখানকার সরকার যা যা করে ইনি তার উল্টোটা করেছেন। অনেক হলো আরজি করের আন্দোলন, এবার ফিরুন উৎসবে। এর উত্তর কার্নিভ্যালের দিন আপনারা দিন রেড রোডে। আমি আপিল করছি, সবাই যে শুনবেন তেমন কোনো কথা নয়, যেটা আমার আপিল। উৎসব বনাম আন্দোলন এই বিষয়টাকে কোথাও কেন বলা হলো? এটা কেন সবেতে বনাম কেন হবে? বাংলা ভাষায় তো ও আছে, এবংও আছে, অথবাও আছে। এই বনাম শব্দ কি ফুটবল ম্যাচ নাকি? মোহনবাগান ইস্ট বেঙ্গল, যেখানে তোমরা শুরু থেকে বলে এসছো বনাম, সেই মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগান একসঙ্গে নেমে এসে প্রতিবাদ করছে। যখন প্রতিবাদ হয় তখন সেখানে বনাম হয় না। এটা একটা সেলফ গোল, শাসকের সেলফ গোল। আমি কালকেও 350 জেলার পুজো উদ্বোধন করেছি, কলকাতার পুজোগুলোর সাথে সাথে। আজকেও অনেকগুলো এখনো বাকি আছে, করছি দুপুর থেকে। আগামীকালও আমার আরও 450 জেলার পুজো উদ্বোধন করতে হবে। মোট 1200 জেলার পুজো উদ্বোধন করতে হচ্ছে। তিলোত্তমা তার পরিবারে যে অনুষ্ঠান করছিল, চিঠি দেখেছেন, চোখে জল আসবে। বাসজনীর মা, তার কাছে উত্তর দেওয়ার মতন কোনো সুযোগ নেই। মায়েদের কোল খালি হচ্ছে, আর তখন যারা উৎসবের ঢাক বাজাচ্ছেন তারা খুব সমীচীন কাজ করছেন বলে আমি মনে করি না। তৃণমূল কংগ্রেস দুর্গাপূজাকে বলে উৎসব, দুর্গাপূজা পুজো। তৃণমূল কংগ্রেস দুর্গাপূজাকে পূজা বলে রেকগনাইজ করে না, বলে ইটস এ কালচারাল প্রোগ্রাম। তৃণমূলের উত্তর আমি দেবো না। প্লাস যেগুলো আমি করি, এখানকারও প্রায় 200 ক্লাব আছে, যেগুলো আমি নিজে যাই, ভিজিট করি এবং দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরটা ভালো রাখবেন, মনটা ভালো। পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরতেন, আমার ঠেলায় গুঁতোতে এবারে বন্ধ করেছে। না, এবারে ওই বক্তৃতা করে বলেছে আমি পিতৃপক্ষে করি না। আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে। আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত। রাজ্য স্বাস্থ্য ভবনের নতুন নির্দেশিকা, বন্ডের অন্তর্গত সিনিয়র রেসিডেন্টদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ। তালিকা চেয়ে পাঠালো স্বাস্থ্য ভবন। ঠোঁটকাটা আবার আগামীকাল দেখুন ঠিক রাত 8টায়।